আপনি কি এমন কোনো জায়গার সন্ধান করছেন যা আপনাকে এই বর্ষায় পাহাড়ের অপরূপ শোভার সাথে ডুয়ার্সের দৃষ্টিনন্দন চা বাগানের অপূর্ব দৃশ্যপট উপহার দেবে? তাহলে আমাদের এই ভিডিওটা আপনার জন্য। গরুবাথানের তৃতীয় এবং অন্তিম পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগতম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো 17 জুন 2024। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো গরুবাথান এবং অ্যাম্বিয়কে কী কী সাইট সিইং করতে পারবেন, বা আমরা যেখানে আছি শেরমালি গরুবাথানে এসে কী কী সাইট সিইং করা সম্ভব কম খরচে কম সময়ে, সেই সমস্ত বিবরণ থাকবে আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আমাদের হোমস্টের যিনি দাদা আছেন সেই দাদার গাড়িতে করে আশপাশটা ঘুরে দেখব, কারণ আজকে সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে, তাই আজ আর আমরা অন্য কোনোভাবে ঘোরার রিস্ক নিতে চাইনি। আমরা গাড়ি করেই ঘুরবো আর ঘুরে দেখাবো পুরো জায়গাটা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটা করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গরুবাথান আর অ্যাম্বিয়কের নতুন গল্প। अब हम लोग घूमने जा रहे हैं मैडम लोगों के लिए, इसलिए चिटिंग पूल, अम्बियक टी गार्डन, चिटिंग पूल। প্রায় 500 মিটার এগোতেই দূর থেকে চোখে পড়ল আগের দিনের দেখা টাইটানিক ভিউ পয়েন্ট। তার সাথে বাঁদিক থেকে ডালিম খোলা আর ডান দিক থেকে চেল খোলার দর্শনও মিলল। জাস্ট 3-4 মিনিট ড্রাইভ করার পরই আমরা প্রবেশ করলাম অ্যাম্বিয়ক টি গার্ডেনে। অ্যাম্বিয়ক টি গার্ডেনে প্রবেশ করবার সাথে সাথে রাস্তার দুপাশের সৌন্দর্য আপনার মন মোহিত করে দেবে। আর বর্ষায় যে এখানকার রূপ আরও কয়েক গুণ বেড়ে যায় তা তো বলাই বাহুল্য। নদীর ওপারে দেখা যাচ্ছে আপার ফাগু টি গার্ডেন। এখন দূরে ওই পাহাড়ের মাথায় কিভাবে মেঘ নামছে, আর একদম তার মধ্যে ছোট্ট একটা বাড়ি দেখতে পাচ্ছি। কি অপূর্ব যে রাস্তাটা, আর আশপাশটা এত সুন্দর লাগছে। আর সুপুরি গাছ দেখুন, এখানে সুপারি গাছের সারি পুরো। আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটার এগোতেই সামনে বাঁ দিকে পড়বে একটা দারুণ সুন্দর ব্রিজ। এই জায়গাটা দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। আমার পিছন দিকে দেখতে পারবেন অনেক পুরনো, মানে বলা যায় গরুবাথানের সবচেয়ে পুরাতন একটা কাঠের ব্রিজ। মানে যে সময় মুক্তি ব্রিজ হয়নি তার আগে কিন্তু এই পারের সাথে ওই পারের, মানে গরুবাথানের সাথে আপার ফাগুর কানেক্টিং ব্রিজ ছিল এই কাঠের ব্রিজটি। ব্রিজটা এখন ভেঙে গেছে, তবে এটা কিন্তু গরুবাথানে আসলে অবশ্যই মানে মাস্ট ভিজিট একটা স্পট। এবং এখন এখানে যে নদীর জলটা দেখা যাচ্ছে, এখান থেকে যে চেলখোলা নদীটা আসছে, সে জলের রঙটা আপনাদেরকে দেখাতে চাইবো। হালকা একটা এমারেল্ড গ্রিন কালার, আর বর্ষাকাল মানে একদম উচ্ছল জলরাশি। তার সাথে ঠিক তার ওপর থেকে দেখুন কাঠের ব্রিজটা চলে গেছে, ওখান থেকে রাস্তাও রয়েছে। তবে এই মুহূর্তে এই ব্রিজ বন্ধ রয়েছে, এই ব্রিজ পার করতে পারবেন না। তবে আশপাশের সৌন্দর্যটাকে শুধু উপভোগ করতে হবে এখানে দাঁড়িয়ে। আর এই রাস্তা সোজা চলে গেছে কিন্তু লাভার দিকে, মানে এখান থেকে 35 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন লাভাতে। দেখুন এখান থেকে একদম সামনাসামনি দেখা যাচ্ছে ব্রিজটা। ব্রিজের অবস্থা খুবই জরাজীর্ণ, ভগ্নপ্রায়, কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে আশপাশটা। मंगेश्वर गांव है एक, गांव है ये, वो साउथ में पड़ता है, गोवा साउथ में। मंगेश्वर বিনোদ দাদা এই এলাকা সম্পর্কে আমাদেরকে অনেক তথ্য দিচ্ছিলেন এবং যে তথ্যগুলি আমাদের এখানে বেড়ানোতে বেশ কাজে লাগছিল। অ্যাম্বিয়ক টি ফ্যাক্টরি এবং বুদ্ধা পার্ককে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম। যদিও এই স্বর্গীয় জায়গা বুদ্ধা পার্কে ফেরার পথে আমরা অবশ্যই আসব।
মানে এই আশপাশটা দেখলেই মন শান্তি হয়ে যায়, এত সুন্দর না। এই যে आई लव एम्बियोक। यहाँ पर भी आएंगे ना भैया? हाँ, आने के टाइम आएंगे। যত আমরা উপরের দিকে উঠছি রাস্তার অবস্থা দেখুন, আমাদের গাড়ির হেডলাইট জ্বালাতে হয়েছে। পুরো কুয়াশাচ্ছন্ন রাস্তা, তার মধ্যে থেকে আমরা যেন স্বপ্নের দেশে যাচ্ছি। আর যেহেতু আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে, তাপমাত্রাও কিন্তু অনেকটা কম আছে, বেশ ঠান্ডার দিকে। ভীষণ মনোরম ওয়েদার। এই মুহূর্তে বৃষ্টি কিন্তু একদমই হচ্ছে না, কিন্তু মেঘ কুয়াশায় একদম ঢেকে গেছে। এখন আমরা ঢিপদাড়া গাঁওয়ের ওপর থেকে যাচ্ছি। এটা एम्बियोक ফেলে এসছি, एम्बियोक के जस्ट ऊपर में है। एम्बियोक खत्म हो गया पूरा, अभी ঢিপদাড়া चल रहा है। আচ্ছা, एम्बियोकेर পরের গ্রাম ঢিপদাড়ায় এসছি। এইখান থেকে আরও কিছুটা এগিয়ে গেলে আমরা একটা বড় পাথর বলে জায়গা পাবো। সেই জায়গাটা খুব সুন্দর, সেখানেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই যে জায়গাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এখানে সব সময় কিন্তু প্রচুর টুরিস্ট থাকেন। এখন আমি দাঁড়িয়ে আছি চিটিংপুল এলাকায় চেল ব্রিজের ওপরে। এই যে ব্রিজটা আমার পেছন থেকে দেখতে পারলেন, যেটার উপর থেকে এই মাত্র আমরা এলাম, এটা হলো চেল ব্রিজ। এর নিচে থেকে বয়ে গেছে অপূর্ব সুন্দর চেল খোলা বা চেল নদী। আর ঠিক আমার ডান হাতে দেখতে পারবেন একটা বড় পাহাড় রয়েছে, কুয়াশায় ঢাকা যদিও। রাস্তাটা ক্রস করি, এই যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন। এই পাহাড়ে কিন্তু এখানকার যারা মিলিটারি আছেন তারা মাউন্টেনিয়ারিং বা রক ক্লাইম্বিং যে ট্রেনিংগুলো হয় এখানে প্র্যাকটিস করেন। আর ঠিক তার ডান দিকে যে চেল নদীটা দেখা যাচ্ছে, এখান থেকে চেল নদী আসছে। আর ঠিক তার পাশে দেখুন এইখানে একটা পাথর মতো রয়েছে আর পাশে পতাকা, ওটাই হচ্ছে বড় পাথর। মানে ওটা কিন্তু, এই বড় পাথরটা কিন্তু এই জায়গার একটা রিনাউন্ড ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই জায়গাতেও কিন্তু প্রচুর হোমস্টেজ রয়েছে, বেশ জমজমাট বাজার এলাকা। এইখানে কিন্তু যদি আপনারা আসেন গরুবাথান বা एम्बियोक এই ধরনের জায়গাগুলো যদি আপনারা থাকেন, অবশ্যই এই জায়গা থেকে এসে ঘুরে যাবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমার পেছন থেকে, ওই রাস্তা ধরেই কিন্তু আমরা এসছি। ওইখান থেকে ওই টার্নিং দিয়ে হেসে চেল ব্রিজের ওপর থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, একদম চেল ব্রিজ শেষ হলো। এখান থেকে সোজা যে রাস্তাটা সামনের দিকে চলে যাচ্ছে, ওই রাস্তায় কিন্তু সোজা চলে গেছে লাভা লোলেগাঁও রিসপের দিকে। এই চিটিংপুলের বড় পাথর এলাকায় কিন্তু প্রচুর রেস্টুরেন্ট, ফাস্ট ফুডের দোকান, চা কফির দোকান রয়েছে। এখানে কিন্তু আপনারা যাতায়াতের পথে একটু হালকা রিফ্রেশমেন্টের জন্যও দাঁড়াতে পারেন। আর এই যে আমার বাঁ হাতে রয়েছে, যেখানে আমি চেল ব্রিজ থেকে ক্রস করে এদিকে এলাম, এইখানে এই গেটটা দিয়ে ঢুকে গেলে পাবো হচ্ছে চেল ব্রিজ হনুমান মন্দির। মানে যেটা বড় পাথর বলছিলাম, ওই বড় পাথরের ওপরেই একটা ছোট্ট মন্দির করে দেওয়া রয়েছে আর হনুমানের পতাকা লাগানো রয়েছে, ওটাকে বলা হচ্ছে চেল ব্রিজ হনুমান মন্দির। ঠিক এই বড় পাথরের সাইড থেকে একটা রাস্তা চলে গেছে নিচের দিকে, ওইটা দিয়ে চলে গেলে একদম চেল নদীর কাছাকাছি পৌঁছে যাবেন। ওখানেও কিন্তু আরও একটা পিকনিক স্পট রয়েছে, সেগুলো দেখবো এবার। এই জায়গায় উঠতে গেলে কিন্তু জুতো খুলে উঠতে হবে, জুতো পরে আপনারা উঠতে পারবেন না, কারণ স্বাভাবিকভাবেই মন্দির যেহেতু। চিটিংপুল এলাকাতে একটি বিশাল আকৃতি পাথরের ওপর এই ছোট্ট হনুমান মন্দিরটি অবস্থিত। এটি আসলে একটি ভিউ পয়েন্ট। এইখান থেকে এই চিটিংপুল এলাকার এবং চেল নদীর অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। তবে যখন আমরা এর ওপরে ছিলাম, দেখতেই পাচ্ছেন চারপাশটা মেঘে এবং কুয়াশায় পুরো ঢেকে গিয়েছিল। আর তাই এখানেই সৃষ্টি হয়েছিল অদ্ভুত সুন্দর এক মায়াবী পরিবেশের। বড় পাথরের পাশ থেকে যে রাস্তাটা নদীর দিকে যাচ্ছে বললাম, ওই রাস্তা থেকে নিচের দিকে যাচ্ছি। তবে ওই রাস্তাটা একটুখানি আটকানো রয়েছে, কারণ অনেকে ড্রিঙ্ক করে এই দিকে আসেন, তাদের জন্য একদমই এখানে ড্রিঙ্ক করে আসা উচিত নয়। নদী এখানে বিশাল তেজস্বিনী,
একটু রিস্ক হয়ে যায় সেই জন্য। আচ্ছা, এইখানের রাস্তাটা বন্ধ করে দেওয়া রয়েছে পুরোপুরি। আর এই যে রাস্তাটা, আর লেখাই রয়েছে যে নো প্লাস্টিক, নো অ্যালকোহল, নো ফিশিং এই জায়গা থেকে। আর ডোন্ট গো টু রিভার সাইড ওয়াইল রেনিং। যেহেতু এখন বর্ষাকাল, নদী এখন প্রচণ্ডভাবে তেজ, সেই জন্যই আরও বিশেষত বারণ করা। দেখুন এই যে বড় পাথরটা, একটা অদ্ভুত শেপের কিন্তু, হ্যাঁ, পাথরের গাটাও প্লেন একদম। আর ঠিক তার পাশে এই যে পিকনিক স্পট, রিভার সাইড পিকনিক স্পট। শীতের সময় এই জায়গাটা খুব ভালো, একদম নদী পর্যন্ত আপনারা চলে যেতে পারবেন। বর্ষার সময় একদম নদী অবধি যাওয়াটা বেশ রিস্কি কিন্তু। যে বড় পাথরটা রয়েছে সেই পাথরের একদম পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট ক্যাফে করে দেওয়া রয়েছে। এখানে বসে আপনি কিন্তু দারুণ সুন্দর চেল নদীর একটা ভিউ উপভোগ করতে করতে গরম গরম কফিতে বা চায়ে চুমুক দিতে পারবেন। গল্পে গল্পে হঠাৎ দেখলাম মেঘ কেটে গেছে, আর সুন্দরী প্রকৃতি তার আরও একটি রূপ মেলে ধরেছে আমাদের চোখের সামনে। চিটিং পুল থেকে আবার আমরা অ্যাম্বিয়কের দিকের পথ ধরলাম। চলুন এবার দেখে নেওয়া যাক অ্যাম্বিয়ক এবং তার পার্শ্ববর্তী এলাকার দর্শনীয় স্থানগুলি। এখন আমরা চেল ব্রিজ থেকে বা বড় পাথর থেকে আবার ফিরছি অ্যাম্বিয়কের দিকে অথবা গরুবাথানের দিকে। খানিকটা এগিয়ে আসার পর, মানে ওই কিলোমিটার খানেক এগিয়ে আসার পর অ্যাম্বিয়ক টি গার্ডেনে দাদা আমাদেরকে ছেড়ে দিলেন, বললেন যে যান একটু চা বাগানের মজা নিয়ে আসুন। তো কি বলবো, এই সময় তো যেহেতু ওয়েদারটা একটু ক্লিয়ার হয়ে গেছে, এখান থেকে যে পুরো 360 ডিগ্রি ভিউটা আছে না, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। জাস্ট দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। পুরো পাহাড়ে ঘেরা, আর সাদা সাদা মেঘ পাহাড়ের গায়ে গায়ে খাঁজে খাঁজে জমে আছে। অপূর্ব সুন্দর, মানে মনোমুগ্ধকর একেবারে দৃশ্য চারপাশটা। আর একদম আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ডান হাতে এইখানে দেখুন একটা বড় পাহাড় দেখা যাচ্ছে, একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের ওপরে যাওয়ার জন্য মোটরেবল রাস্তা কিন্তু আছে যেটা শুনলাম, তবে সেটা এখান থেকে যাওয়া যায় না। ওইখানে যেতে গেলে গরুবাথানের ওপর থেকে ওই দিক থেকে যেতে হয়। তো আমরা চেষ্টা করব এখানে যাওয়ার, যদি পারি তাহলে তো অবশ্যই দেখাবো। আর একটা জিনিস আছে এখানে দেখার, ওই দিকেই আছে মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে ডালিম ফোর্ট বা ডালিম দুর্গ। শেষ লেপচা সম্রাট গাবু প্যানেক অ্যাচিয়ক ওনার দ্বারা এই দুর্গটি নির্মিত হয়েছিল, এবং মনে করা হয় যে উনি ছিলেন এই লেপচাদের সবচেয়ে শক্তিশালী রাজা। ও যদি আপনারা অ্যাম্বিয়ক আসেন বা গরুবাথান আসেন, তাহলে কিন্তু ওই ডালিম ফোর্টটিকেও দেখবার চেষ্টা করবেন বা আপনাদের ভিজিট লিস্টে অবশ্যই রাখবেন। আর এখন আমরা খানিকক্ষণ এই চা বাগানের মধ্যে এই স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর একটা মনোরম প্রকৃতিকে উপভোগ করি। যাবার পথে যে জায়গাটা দেখিয়েছিলাম, এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আই লাভ অ্যাম্বিয়ক লেখা যে জায়গাটা, অ্যাম্বিয়কের কোঠিদারা এলাকায় অবস্থিত। যে রাস্তা থেকে আমরা নামছি সেই রাস্তারই ডান হাতে পড়বে এই জায়গাটা। এটা আসলে একটা ফটো পয়েন্ট বা সেলফি পয়েন্ট এরকম বলা যেতে পারে। এখান থেকে চারপাশের ভিউটা তো সব কিছুই সুন্দর। সবচেয়ে বড় কথা কি বলুন তো, এই জায়গাটা এমনই একটা জায়গা, এখানে কিন্তু সাইট সিং ধরে ধরে এরকম একটা পয়েন্ট দুটো পয়েন্ট বলার কোনো মানে হয় না। পুরো রাস্তাটা, পুরো জার্নিটাই এত সিনিক, এত বিউটিফুল, সবটাই আপনার খুব ভালো লাগবে। আর এই যে ছোট ছোট স্পটগুলো দেখাচ্ছি, এখানে মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে এই জায়গাটার মানে সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এই স্পটগুলো করে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এইখানে দেখুন কি সুন্দর বসবার জায়গা একদম রাস্তার পাশে করে দেওয়া রয়েছে। আর এই যে আই লাভ অ্যাম্বিয়ক লেখাটা, তার ঠিক পেছনে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে ঘন সবুজের মধ্যে থেকে। আর সামনে কিন্তু একটা ভ্যালি রয়েছে, তারপরে পাহাড়টা রয়েছে, সেটা এই জায়গার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে।
আচ্ছা, আমরা এখন যেটা করছি, আই লাভ অ্যাম্বিয়ক থেকে দাদা আমাদেরকে বললেন যে এখান থেকে একটা শর্টকাট, ওই যে নিচের বুদ্ধা পার্কটা দেখিয়েছিলাম ওখানে যাওয়ার রাস্তা আছে, ওই শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে চলে যাব, আর দাদা গাড়ি নিয়ে নিচে আসবেন। আপনারাও এটাই করবেন, কারণ এইখান থেকে হেঁটে গেলে চারপাশের যে অপূর্ব সুন্দর একটা বিউটি দেখতে পাবেন, ভিউটা দেখতে পাবেন, সেটা কিন্তু গাড়িতে গেলে হবে না। তাই জন্য যাওয়ার সময় না হলে ফেরার পথে, মানে যেহেতু ডাউন, ফেরার পথে আই লাভ অ্যাম্বিয়কে নেমে যান, এখানে কিছু ফটো টটো তুলে তারপর মেন রোডের ধার দিয়ে দেখবেন এই চলে যাচ্ছে রাস্তা, এইখান থেকে নেমে চলে যাবেন ওই নিচে বুদ্ধা পার্কের দিকে। এই যে দেখুন 2 মিনিটের মধ্যেই কিন্তু ওইখান থেকে নেমে আমি এখানে চলে এলাম। এইটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। দেখুন একদম সামনে বুদ্ধা পার্কের এখানে চলে এসেছি। এই যে রাস্তাটা ক্রস করে ওদিকে গেলেই বুদ্ধা পার্কের ভিতরে ঢুকতে পারবো। এখন ওই দিকেই যাচ্ছি। এই যে দেখুন একদম রাস্তার পাশে এতখানি চত্বর জুড়ে এইরকম সুন্দর একটা বুদ্ধ মূর্তিকে বসিয়ে এই বুদ্ধা পার্কটা তৈরি করা হয়েছে। এখানে এমনভাবে বুদ্ধ মূর্তিটাকে প্রতিষ্ঠা করা হয়েছে না, এখানে ঢুকলে হঠাৎ করে মনে হবে যেন স্বর্গে ঢুকে পড়েছেন আপনি। তার একমাত্র কারণ হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। যে দিক থেকে, যে অ্যাঙ্গেল থেকেই আপনি এই বুদ্ধ মূর্তিকে দেখবেন, তার ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সবুজ পাহাড়কে দেখতে পাবেন, তার সাথে মেঘকে দেখতে পাবেন, যা আপনাকে স্বর্গীয় একটা অনুভূতি দেবে। আচ্ছা, এই জাস্ট আমরা গাড়িতে উঠলাম বুদ্ধা পার্ক থেকে, আর শুরু হয়েছে বৃষ্টি। দেখুন, যে বৃষ্টির জন্য সকালেও আমরা বেরোতে পারিনি, আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। আর এই রাস্তা থেকে তো এত গাড়ি যাচ্ছে, তার প্রধান কারণ যে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে, তাই সিকিমের সমস্ত গাড়ি, লাভা, কালিম্পংয়ের সমস্ত গাড়ি এই রাস্তা থেকেই পাস করছে। সেজন্য এই রাস্তাটা একটু বেশি যান চলাচল দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা কিছুক্ষণের মধ্যেই হোমস্টেতে ঢুকে যাব, গিয়ে ওখানে লাঞ্চ সারবো। ততক্ষণে যদি বৃষ্টি কমে তো ভালো, তাহলে গরুগাথান সাইডটা আরেকটুখানি দেখিয়ে আনতে পারবো আপনাদেরকে। দেখা যাক কি হয়, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন প্রকৃতির খেয়াল, আমাদের হোমস্টেতে এসে পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি থেমে গেছে। এখন এইটা একদম হোমস্টের সামনেটা দেখাচ্ছি। ভেতরে ঢুকে এবার লাঞ্চটা সারবো, তারপর ওয়েদার বুঝে আমরা সিদ্ধান্ত নেব যে বেরোবো কি বেরোবো না। লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে পড়েছি। আমাদের হোমস্টে থেকে কয়েক পা এগিয়ে আসলেই রয়েছে এরকম একটা ব্রিজ, যার নিচে থেকে চলে যাচ্ছে ডালিম খোলা বা ডালিম নদী। এখন এই নদীটার সৌন্দর্য আপনাদেরকে কাছ থেকে দেখাই চলবে। এই ব্রিজের ওপর থেকে পুরো সবুজের মধ্যে ডালিম খোলা নদী, অদ্ভুত একটা অনুভূতি। এই পথেই রয়েছে কারকুঞ্ছা হোমস্টে, যার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ব্রিজের ওপর থেকে কারকুঞ্ছা হোমস্টের সামনে দিয়ে কিছুটা রাস্তা পায়ে হেঁটে এগিয়ে আসলেই বাঁ হাতে দেখবেন একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে মেন রোড থেকে বাঁ হাতে। এই রাস্তা দিয়ে যদি পায়ে হেঁটে আপনারা ঘুরে বেড়াতে চান, এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে এখানকার ছোট একটা গ্রাম দেখে আসতে পারেন, বেশ ভালো লাগবে। আর এখন আমরা যাচ্ছি, কাছেই একটা শিব মন্দির রয়েছে, ওই শিব মন্দিরটা একটু ঘুরে দেখে আসতে। এখন চলে এসেছি একদম মন্দির গেটের সামনে, শেরমালিতেই অবস্থিত এই মন্দিরটি, বাবা মহেশ্বরের মন্দির। মন্দিরের ভিতরে ঢুকলাম, ভিতরের চত্বরটা দেখুন খুব সুন্দর। ছোট্ট এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে, তার পাশে রাধাকৃষ্ণ, বাহ অপূর্ব, ছোট্ট সাদা পাথরের। আর ঠিক তার পাশে রয়েছে দুর্গা, মা দুর্গা। এটা আসলে একটা দুর্গা মন্দির যতটুকু মনে হচ্ছে। এখানে একটা পাথর কেটে শিবলিঙ্গের আকার দেওয়া হয়েছে এই স্থানকে।
তার পাশে এরকম ছোট ছোট কয়েকটি মন্দির রয়েছে, বিষ্ণু মন্দির এবং গণেশ মন্দির। আর ঠিক সামনে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় যে মন্দিরটা, উপরে লেখা রয়েছে ওম নমঃ শিবায়। এই হলো মূল মন্দির বা মূল যে শিব মন্দির সেটা। শেরমালিতে এই বৃক্ষেশ্বর মহাদেব মন্দিরটি স্থাপিত হয়েছিল 1995 সালে। মানুষ ভাবে এক আর হয় আর এক। সকালবেলা আমাদের প্ল্যান ছিল একরকম, কিন্তু লাঞ্চ করবার পরে পুরোপুরি প্ল্যান পাল্টে গেল। আর সত্যি কথা বলতে যে জায়গা থেকে আজকে ঘুরে আসলাম, আমি হলফ করে বলতে পারি এর আগে এই জায়গার এত বিস্তারিত বিবরণ সমেত ভিডিও আপনারা দেখেননি। চলুন এইবার দেখে নেওয়া যাক এইখানকার অন্যতম আকর্ষণীয় এবং অবশ্যই অফবিট একটা মাস্ট ভিজিট ট্যুরিস্ট ডেস্টিনেশন ডালিম ফোর্ট বা ডালিম দুর্গের সমস্ত বিবরণী। চলুন এবার সেদিকে যাই। আমাদের হোমস্টের সামনে থেকে আরো একটা গাড়ি আসলো, মানে আমাদের হোমস্টের যে দাদা তার এক বন্ধুর গাড়ি, জিপসি। এই গাড়িতে করে আমরা এখন ডালিম ফোর্টে যাচ্ছি। ওটা একটা ভীষণ রিনাউন্ড স্পট এখানে আসলে। হ্যাঁ, জিপসি নিয়ে যাচ্ছি। গরুবাথান মেইন রোড ছেড়ে এবার আমরা বাঁদিকের পথ ধরলাম। আমাদের হোমস্টে অর্থাৎ সাই পারিজাত হোমস্টে থেকে ডালিম ফোর্টের দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা মতন। আর এই সম্পূর্ণ রাস্তাটি কিন্তু ঊর্ধ্বমুখী। এই খাড়াই পাহাড়ি ঢালের জন্য জিপসি গাড়িতে বসেও আপনার এই যাত্রাপথে কিন্তু দারুণ রোমাঞ্চ অনুভূত হবে। এই পুরো যাত্রাপথে আমাদের সাথে সাথে চলেছে ডালিমখোলা নদী, কখনো বাঁদিকে বা কখনো ডান দিকে। আর তার ব্যাকড্রপে রয়েছে সবুজ পাহাড়। প্রকৃতির এই অনবদ্য রূপ এভাবে চোখের সামনে আমি প্রথমবার দেখলাম। আর সেই সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে ভয়ে সিঁটিয়েছিলাম এতখানি ঊর্ধ্বমুখী রাস্তায় এভাবে গাড়িতে বসে থাকার জন্য। একটু এদিক থেকে ওদিক হলে সবাই মিলে সোজা খাদে। সেই সময় একবার গেল গাড়ি বন্ধ হয়ে। সেই সময় বিনোদ দাদা গাড়ি থেকে নেমে ছোট্ট একটি কাঠের গুঁড়ি দিয়ে গাড়ির চাকায় সাপোর্ট দিলেন। আর আমাদের গাড়ির চালক দেবপ্রকাশ বাবু অত্যন্ত দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে আমাদেরকে এনে পৌঁছে দিলেন ডালিমতারে। আমরা এখন ডালিমতারে চলে এসেছি। এখান থেকে আমরা ডালিমতার ভিউ পয়েন্টে যাচ্ছি। মানে মারাত্মক থ্রিলিং একটা রাস্তা দিয়ে আমরা এলাম, পুরো আপহিল। আর দাদা অত্যন্ত দক্ষতার সাথে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে এসছেন। আর এখন দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, গাড়ির চাকার দাগ অবধি নেই, কিন্তু এখানে একদম জঙ্গলের মধ্যে থেকে অফ রোডিংয়েই যাচ্ছি বলা যেতে পারে। আর আপহিল চড়ার পরে এই জায়গাটা কিন্তু ফ্ল্যাট। এটাকে বলা হয় ডালিমতার টেবিল ল্যান্ড, যেহেতু টেবিলের মতো একদম ফ্ল্যাট এই জায়গাটা। চারদিকটা খাড়াই, কিন্তু মাঝখানের এই জায়গাটা একদম ফ্ল্যাট। চলে এসছি অনবদ্য সুন্দর ডালিমতার ভিউ পয়েন্টে। স্বর্গেরও স্বর্গ যদি কোনো জায়গা থেকে থাকে তা হলো এখানে। যেভাবে এলাম সেটা তো দেখিয়েছি, এবার দেখিয়ে দিই যে কিসে করে এলাম। সেই গাড়িটা দেখে নিন, তারপরে দেখাচ্ছি যে কেন আমি এই কথা বললাম। এই যে দেখুন, এই জিপসিটাতে করেই আমরা এসছি। আর এই গাড়ি ছাড়া কিন্তু এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, এবং খুব এক্সপিরিয়েন্সড ড্রাইভার ছাড়া সম্ভব নয় এই রাস্তা দিয়ে আসা। কারণ একদম রাস্তাটা এইরকম খাড়াই ছিল, এইরকম মানে 45 ডিগ্রিরও বেশি খাড়াই ছিল কোনো কোনো জায়গায়, মারাত্মক। আর গাড়ি থেকে নেমে জাস্ট এই দিকের ভিউটা পুরো হেভেন ভিউ। এখান থেকে পুরো গরুবাথান, অ্যাম্বিয়ক সমস্তটা দেখা যাচ্ছে। এখান থেকে দূরে দেখুন ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়েই আমরা এসছি। আর ওইখানে দেখা যাচ্ছে আই লাভ অ্যাম্বিয়ক লেখাটা। হয়তো ক্যামেরাতে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই যে দেখুন আমাদের সাথে যারা এসছেন সেই মানুষগুলোকে। বাঁদিকে রয়েছেন বিনোদ ভাইয়া, যাদের হোমস্টেতে রয়েছি, পাশে তার ওয়াইফ, ভীষণ ভালো দিদি, এবং তার পাশে এই যে দেবপ্রকাশ ভাইয়া, যার গাড়িতে আমরা এলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার কিন্তু এই জায়গায়, মানে এরকম একটা জায়গায় একটা হোমস্টে আছে, থাকার জায়গা। মানে ভাবতে পারছেন
যে এইখানে এসে যদি আপনারা থাকেন তাহলে কি হবে ব্যাপারটা। ওই হোমস্টেটা কিন্তু দেখবো আমি, ওরা আপনাদেরকেও দেখাবো, আমি ভীষণ এক্সাইটেড। কিন্তু ওখানে যাওয়ার আগে আরও একটা সাইড আছে, ওই দিকটা দেখে এসে তারপর পুরো হোমস্টে কভার করবো। हमें बताइए कि कौन सी जगह का नाम क्या है, कौन सी पहाड़ का नाम क्या है? अच्छा, ये जो डालिम डार है, हाँ। ये जो सामने जो पहाड़ दिख रहा है, जो मेघ जो है, हाँ, वो डालिम झंडी है। और इसके बाद जो इसका सामने जो एक 5 पोखरी है, जहाँ पर 5 पोखरी में एक होली प्लेस है वो। और दूसरा बात ये जो सामने जो दिख रहा है बादे वहाँ पर गाड़ी जाता है। ओके। और ये सामने जो टावर जो दिख रहा है वो ढीपडाड़ा बोलते हैं उसको। ढीपडाड़ा, हाँ। उसका सामने जोगीटार भी है। अच्छा। जोगीटार बोल के एक जगह है। अच्छा। और उसके बाद फाफर खेती और कुआ पानी। और एक सामने जो दिख रहा है ये माने समावियंग टी गार्डन। अच्छा, समावियंग टी गार्डन ये है। इसका ये दो साइड में आया है ना। ओह अच्छा, समावियंग टी गार्डन का हम लोगों का वीडियो भी है। और इस माने निम्बस्ती का ये जो ऊंचा जो हाँ, ऊंचा वाला जो है ये है नीम झंडी। अच्छा। तो इसका बाद में जो एक वैसे एक पहाड़ है। हाँ, अच्छा। वो पहाड़ का नाम है दोरिंग झंडी। दोरिंग जैसे लेप्चा का किंग जो था। हाँ। ये दालिमगढ़ी का लेप्चा का किंग का बर्थ प्लेस है उधर, दोरिंग बोल के एक जगह है। अच्छा। तो अच्छा। ये सामने निम्बस्ती दिख रहा है, ये अम्बियुक टी गार्डन। हाँ। চলুন এবার এই দিকের যে ভিউ পয়েন্টটা আছে বা এই দিকের যে ভিউটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই জায়গাটাকে ওনারা বলছেন টাইটানিক পয়েন্ট। আগের দিন তো টাইটানিক ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখিয়েছি, আর এই যে টাইটানিক পয়েন্ট এই জায়গাটাতে কিন্তু ওনারা আলাদা করে এই জায়গাটাকে নিয়ে প্ল্যান করছেন। জিপলাইন তো থাকবেই, তার সাথে সাথে উনি চাইছেন, মানে দেবপ্রকাশবাবু চাইছেন যে এইখানে একটা রোপওয়ের ব্যবস্থা করতে। তাহলে সেই রোপওয়ে করে এই পুরো এলাকা, মানে পুরো গরুবাথান, শেরমালি, অ্যাম্বিয়ক এবং ঝান্ডি, এই পুরো এলাকাকে আপনি এত সুন্দরভাবে দেখতে পারবেন যে এইটা কিন্তু একটা অসাধারণ ট্যুরিস্ট স্পট তৈরি হতে চলেছে ভবিষ্যৎ দিনে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এখানে এসে। চলুন এবার এই দারুণ জায়গায় অবস্থিত একটিমাত্র হোমস্টে থেকেও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন এবার দেখে নিই এই অপূর্ব সুন্দর জায়গায় অবস্থিত সুদীপ হোমস্টের একখানা রুম। আচ্ছা, এই যে হলো এই হোমস্টের রুম, দেখুন বেশ বড় রুম। 4 জন অনায়াসে থাকতে পারবে। 4 জন কেন বলছি, 5 জন অনায়াসে থাকতে পারবেন এইরকম একটা রুমে। বেসিক অ্যামিনিটিসই রয়েছে। এই দিকে দেখুন জানলা রয়েছে, এই দরজা বন্ধ করে দিলে এখানে একটা চেয়ার রয়েছে, ছোট আয়না রয়েছে, প্লাগ পয়েন্টস রয়েছে, জিনিস রাখার জায়গা। মোট 3টে জানলা রয়েছে এই রুমটাতে। আর এই হলো বাথরুম। ডরমেটরি রুম ছাড়াও এখানে কিন্তু ফ্যামিলি রুম বা কাপল রুমও রয়েছে। এখন কাপল রুমটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই হলো এখানকার একটা কাপল রুম। বেশ ভালো সুন্দর ছিমছাম একটা বিছানা রয়েছে, টেবিল ফ্যান, বিছানার পাশে টেবিল। আর এই হলো বাথরুম, বেশ বড় সড়ো খোলামেলা। গরম জল চাইলে কিন্তু এখানে গরম জলেরও ব্যবস্থা আছে। পুরো কাঠের রুমটা। এখানে একটা আয়না রয়েছে, সিলিংটাও কিন্তু কাঠের একদম। খুব কোজি এই রুমটাও। বিশাল বড় এরিয়া নিয়ে, হ্যাঁ, এই হোমস্টেটা। এখন আরেকটা সাইডে এসেছি, এখানেও কিন্তু বেশ সুন্দর একটা ডাইনিং এরিয়া রয়েছে, যেখানে আমাদেরকে চা খেতে দেওয়া হয়েছে, দেখুন। আর এর সাথে লাগোয়া আরও রুম রয়েছে এইখানে, দেখুন। এইখানে একটা 3 বেডেড রুম রয়েছে, একটা সিঙ্গল বেড, এখানে একটা ডাবল বেড, আর পাশে রয়েছে অ্যাটাচ বাথ। অনেকটা এলাকা নিয়ে অবস্থিত এই হোমস্টেতে কিন্তু রয়েছে টেন্টে থাকার ব্যবস্থাও, তবে সেটা যদিও শুধুমাত্র শীতকালেই আপনারা পাবেন। সুদীপ হোমস্টে থেকে আমরা এখন চলে এসেছি ডালিম ফোর্ট দেখতে। এই ডালিম ফোর্ট কিন্তু এখানকার
ভীষণ রিনাউন্ড একটা ট্যুরিস্ট স্পট। আর এই যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 0 পয়েন্ট, অর্থাৎ এই জায়গা পর্যন্তই গাড়ি আসবে, এরপর থেকে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। আর এই যে জায়গাটা মানে ডালিমটার এই টেবিল টপ জায়গাটা এত অপূর্ব সুন্দর যে কি বলবো। এর আগে সামানডেন দেখেছিলাম, সেটাও একটা ছোট্ট টেবিল টপ ছিল, তার ভিডিওটা আমি দিয়ে দিলাম আই বাটনে। সামানডেনের পর যদি টেবিল টপ এত সুন্দর লেগে থাকে তাহলে আমি বলবো ডালিমতার মানে সামানডেনের থেকে কোনো অংশে কম নয়। কোনো দুটো জায়গার মধ্যে তো তুলনা চলে না, বাট স্টিল একই ধরনের দুটো জায়গার ভূমিরূপ আর কি। কিন্তু সামান্যটা হাইট অনেক ওপরে, এটা অনেকটা নিচে, এটা 3600 ফুট উচ্চতায়। এখান থেকে এবার আমরা চলে যাব ডালিম ফোর্টের দিকে। আচ্ছা, এই হলো 0 পয়েন্ট। এখানে দেখুন আমাদের গাড়িটা পার্ক করেছি, আর ঠিক তার পাশে মানে এই জায়গা থেকে ডান দিকেই আপনি পেয়ে যাবেন ড্রাগন ভিউ পয়েন্ট বা ড্রাগন রোড ভিউ পয়েন্ট। কেন ড্রাগন রোড ভিউ পয়েন্ট বলুন তো? এই জায়গা থেকে নিচের দিকের রাস্তাটার শেপটা জাস্ট দেখুন, পুরো একটা ড্রাগনের মতো শেপ নিয়েছে তলার রাস্তাটা, অসম্ভব সুন্দর। ঠিক অ্যাম্বিয়কের ডান দিকে এই জায়গা, এখান থেকে এই ভিউ পয়েন্টটা দেখে আমরা তারপরেই ডালিম ফোর্টের দিকে এগোবো। আর পিছনেই দেখা যাচ্ছে দরেং ঝান্ডি পাহাড়, পিছনের পাহাড়টা হলো দরেং ঝান্ডি পাহাড়। এই পথ ধরেই পায়ে হেঁটে আমরা ডালিম ফোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর এই যাত্রা পথে আমাদের আবহ সঙ্গীত দিল ঝিঝি পোকার ডাক। नीचे तक, यहाँ से भी 200 मीटर नीचे तक पूरा खाई है। छोटा सा जगह है, छोटा सा जगह का वजह से वो रास्ता बनता है। अच्छा, ये नया नया बना है ना ये रास्ता? ये नया नया। আমরা কিন্তু প্রায় 5 মিনিটের বেশি হেঁটে চলে এসেছি। হাঁটা পথে অসুবিধার কিছু নেই, সুন্দর বাঁধাই করা রাস্তা এবং দুপাশে রেলিং করে দেওয়া রয়েছে। এই রাস্তা তৈরি হয়েছে মাত্র বছর 4 আগে। ভীষণ সুন্দর লাগছে এই প্রকৃতির আওয়াজ, ঝিঝি পোকার ডাক, নদীর জল, ঝর্ণার আওয়াজ সব কিছুকে নিয়ে এইভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে। দারুণ সুন্দর এই অভিজ্ঞতা। যদি আপনারাও করতে চান তাহলে দেরি না করে এক্ষুনি চলে আসুন এই জায়গাতে। অসাধারণ এই রাস্তার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ মানে প্রায় 15 মিনিট ট্রেক করে আসার পর এখন একটা জায়গা থেকে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে। ওই রাস্তাতে কিন্তু কোনো বর্ডার বা বাধাই কিছু নেই, ওইদিকে একটা ওয়ার মেমোরিয়াল আছে। আর সোজা যে রাস্তাটা উঠে যাচ্ছে ওটাই যাচ্ছে ডালিম ফোর্টের দিকে। তো ফোর্টের রাস্তাটাতে আমরা পরে যাব, আগে চলুন ওয়ার মেমোরিয়ালটা দেখে আসি। এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, কিছুটা মানে কয়েকটা পা এগিয়ে আসলেই আপনি দেখতে পারবেন দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে দুদিকে। ডান দিকে একটা বাঁধাই করা রাস্তা আছে যার ডান দিকে রেলিং দেওয়া, এই রাস্তা দিয়ে গেলে আমরা চলে যাব ওয়ার মেমোরিয়ালের দিকে, যেদিকে আমরা এখন যাচ্ছি। আর বাঁ দিকে একটা কাঁচা রাস্তা উঠে গেছে, এই যে দেখুন। এই রাস্তাটা দিয়ে যদি আপনি 3 কিলোমিটার ট্রেক করে চলে যান তাহলে পৌঁছে যাবেন 5 পোখরি নামে একটা জায়গায়। মানে 5 পোখরি মানে বুঝতেই পাচ্ছেন যে 5টা জলের পুকুর বা 5টা পুকুর নিয়ে তৈরি একটা জায়গা, সেটাকেই এনারা বলছেন 5 পোখরি। 5 পোখরিটা যদি আপনারা আপনাদের লিস্টে রাখতে চান তাহলে কিন্তু একটা দিন সময় বাড়িয়ে নেবেন। আমি কথা দিচ্ছি অসম্ভব সুন্দর লাগবে। আমাদের তো জানাই ছিল না, যদি জানা থাকতো তাহলে ডেফিনেটলি আমরা চেষ্টা করতাম, বা এর পরের বারে আসলে নিশ্চয়ই আমরা চেষ্টা করব ওটা কভার করার। তবে আপনাদের কিন্তু এই সন্ধানটা দিয়ে দিলাম, সেজন্য আমাকে ধন্যবাদ না দিন, এখান থেকে এসে ঘুরে যাবেন তাহলেই হবে। 1864 সালের 6ই ডিসেম্বর লেপচার ডালিম দুর্গে ভুটান সেনা আক্রমণের সময় গোলা বিস্ফোরণে নিহত 7 ব্রিটিশ কামান বাহিনীর সমাধিস্থল হলো এই ওয়ার মেমোরিয়াল। অত্যন্ত সুন্দর একটা জায়গায় অত্যন্ত পবিত্র এই সমাধিস্থলকে তৈরি করা হয়েছে এবং এই সমাধিস্থলের চারদিকে 4টি ভাষায় লেখা রয়েছে এর সমস্ত বিবরণী। দেবপ্রকাশ দাদা তখন এখানেই আমাকে এই ওয়ার মেমোরিয়ালের ইতিহাসটা বর্ণনা করছিলেন। ওয়ার মেমোরিয়াল থেকে এবার আমরা সবাই মিলে ডালিম ফোর্টের পথ ধরলাম। আচ্ছা, এখানকার স্থানীয় মানুষরা কিন্তু এই জায়গাটাকে এই অবধি পরিষ্কার করেছেন, এরপর থেকে আর পরিষ্কার করতে পারেননি, সেই জন্য গেটটা বন্ধ রেখেছিলেন। যেহেতু দেবপ্রকাশ বাবু আমাদের সাথে এসছেন,
উনি নিজের দায়িত্বে গেটটা খুলে নিয়ে যাচ্ছেন ভিতরে এবং বললেন যে একটু প্যান্টগুলো গুটিয়ে নিতে, কারণ জোঁকের ব্যাপার থাকতে পারে, যেহেতু জঙ্গল আছে আর বর্ষাকাল বুঝতেই পাচ্ছেন। তো যাচ্ছি আমরা, আর একটুখানি গেলেই পৌঁছে যাব ফোর্টে। দেখি কতটা কি যেতে পারি। ঘড়িতে ঠিক 5টা বাজে। আমরা ওয়ার মেমোরিয়াল থেকে প্রায় 10 মিনিট মতন হাঁটা পথে ওপরের দিকে উঠে পৌঁছে গেছি ডালিম ফোর্ট বা ডালিম দুর্গে। অপূর্ব সুন্দর এই ট্রেলটা, একদম মাস্ট ভিজিট পয়েন্টে আপনাদের রাখবেন। চলুন গিয়ে ফোর্টটা এবার দেখাই আপনাদের। ये जो है ना होल, यहाँ से अंदर कुछ नहीं दिखता, लेकिन अंदर से इधर देखने से ये पूरा दिखाई देता है। ओके, वो जो बंकर है, बंकर बंकर उसका राजा का बंकर सैनिक जो रहते। আচ্ছা আচ্ছা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্গ কিন্তু এখন আর সেই রকম আকার নেই, একদম ভগ্নদশায় ভগ্নাবশেষটাই পড়ে আছে এবং পুরো জঙ্গল তাকে ঘিরে ধরেছে। সেটাই এই জায়গাটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবেই হোক বা যে কোনো কারণে হোক, এখানে আসলে কিন্তু দুর্গের ভগ্নাবশেষই দেখতে পারবেন। এই যে দেখুন, রানীর সুইমিং পুল ছিল এখানে, রানী এখানে স্নান করতেন। ভাবতে পারছেন তার কি অবস্থা এখন। 4 কোণায় 4টে ওরকম, তাই তো? 4 কোণায় 4টে এরকম পয়েন্ট করা আছে যেখান থেকে পুরো জায়গাটার উপরে নজরদারি রাখা হতো। আমার না অনেস্টলি মনে হচ্ছে আমি অ্যামাজনের জঙ্গল অভিযান করছি। এত ঘন জঙ্গল আর এত এইরকম একটা জায়গার মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। এই হলো দুর্গের প্রাচীর, একদম দুর্গের বর্ডারে আমরা চলে এসেছি। আচ্ছা, এখন আমি কিন্তু এই একদম দুর্গের প্রাচীরের ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, একদম পাঁচিলের ওপর উঠে পড়েছি। এখান থেকে আশপাশটা যেমন সুন্দর দেখা যায়, আর এখানে উঠে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এটাতে কোনো রিস্ক নেই, কারণ দুদিকেই মানে কিছুটা জায়গা আছে, তারপরে খাদ, মানে এদিকে তো খাদ নেই, এদিকটা দুর্গ, আর এদিকে কিছুটা ফ্ল্যাট আছে, তারপরে গিয়ে খাদ। তো সে কারণে নিজে জঙ্গলের মধ্যে থেকে না গিয়ে এই রাস্তাটা ধরে যাওয়াই ভালো, কারণ এটা বেশি পরিষ্কার। সত্যি কথা বলতে আমাদের সাথে স্থানীয় মানুষজন ছিলেন বলে আমরা এই অবধি আসতে পেরেছি বা আসার সাহস করেছি, নাহলে কিছুক্ষণ আগে যা অন্ধকার রাস্তা আর যা ঘন জঙ্গল, ভয়েই মনে হয় ওখান থেকে ফিরে যেতাম, সাহস পেতাম না। তবে 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 কেন এসছি এই অবধি, এইবার দেখুন, আমরা একটু আগে ছিলাম ওই পাহাড়ের ওপারে, এখন আমরা চলে এসছি এই দিকটায়। এখন চলে এসছি এই দুর্গের আরও একটা প্রান্তে। এই দিকের প্রান্তটা থেকে সম্পূর্ণ আলাদা একটা ভিউ আপনাদেরকে দেখাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু ওয়েদারও পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি না, এখান থেকে নিচে যে ড্রাগন ভিউ পয়েন্ট দেখিয়েছিলাম, ওই সেম ড্রাগন রোডটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ ডিপার্টমেন্টসে পুরো এটা বলা হয়েছে বা একদম স্থির করা হয়েছে যে এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গায় সর্বশেষ যে লেপচা রাজা ছিলেন পুনো গ্যাবো অ্যাচিওক, ওনার 30 ফুট উঁচু একটা মূর্তি হবে। উনি কিন্তু ছিলেন এই দুর্গের প্রতিষ্ঠাতা এবং মনে করা হয় যে উনি ছিলেন তৎকালীন সবচেয়ে শক্তিশালী লেপচা রাজা। সমুদ্রপৃষ্ঠ থেকে 322 মিটার ওপরে এই ডালিম ফোর্টে তৈরি করা হবে অসাধারণ সুন্দর একটা ট্যুরিস্ট স্পট, এবং এই যে 30 ফুট উঁচু মূর্তিটা হবে তার উপরে রাখা থাকবে সোলার লাইট, যেটা সব পাহাড় থেকে দেখা যাবে সব সময়, দিনে এবং রাতে। এবং এই ফোর্টের চারিদিকে থাকবে প্রচুর ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনারা দারুণ দারুণ ভিউ দেখতে পারবেন। তো আমরা কিন্তু একদম রভাবে এসে দেখিয়ে গেলাম, এরপর আপনারা যখন আসবেন তখন হয়তো অনেক পলিশড, অনেক সুন্দর হয়ে যাবে জায়গাটা। তবে এই যে ফ্লেভারটা আমরা পাচ্ছি, আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে, এটা কিন্তু একদম ইউনিক। কিছুদিন বাদে কিন্তু এটা হারিয়ে যাবে, তাই আমাদের ভিডিওর মাধ্যমে এটা অটুট হয়ে থাক সারা জীবন।
এই স্থানটিকে মনে করা হয় ডালিম দুর্গের পবিত্রতম জায়গা, কারণ এখানেই ছিল পুজোর ঘর। আর সে কারণেই প্রতি বছর এখনও লেপচা সম্প্রদায়ের মানুষরা এই স্থানে এসে তাদের পুজো নিবেদন করে যান। এখানে তেমন কোনো বন্য জন্তু বা আলাদা কোনো প্রাণীর ভয় যেমন নেই, তার সাথে সাথে এখানে রয়েছে নানান রকম ঔষধি গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ। আমার পেছনে এই যে দেওয়ালটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের ব্যাপারে কিন্তু একটা খুব প্রচলিত কাহিনী রয়েছে এখানে। মানে এখানকার যিনি লেপচা রাজা ছিলেন অ্যাচিয়ক, ওনার একটা ডিভাইন পাওয়ার ছিল। কথিত আছে উনি নাকি ওনার ওই দৈবিক শক্তির বলে নদী থেকে পাথর উঠিয়ে এইখানে এই একটা প্রাসাদ তৈরি করেছিলেন। তো এই প্রাসাদ তৈরি করার সময় যেহেতু ওনার দৈবিক বলে উনি তৈরি করেছিলেন, দেখা যায় যে ছোট ছোট পাথরগুলো রয়েছে নিচের দিকে, আর যে বড় বড় পাথর সেগুলো রয়েছে ওপর দিকে। এরকম ডিফেক্টিভ একটা স্ট্রাকচার হওয়ার ফলে প্রাসাদটা পরবর্তীকালে ভেঙে যায়, কিন্তু এখনও পর্যন্ত যে ভগ্নপ্রায় যে অবস্থায় দেওয়ালটা দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু আপনারা কাছ থেকে লক্ষ্য করলে এই পাথরের তফাৎটা বুঝতে পারবেন। এখন এটা কতটা সত্যি কতটা ঠিক সেটা জানা নেই। আজকের এই অসামান্য অভিজ্ঞতাকে সারা জীবন মনের মণিকোঠায় সযত্নে তুলে রাখব, কারণ জানি এরপর যখন আসব তখন এই জায়গার অনেক আধুনিকীকরণ হয়ে যাবে। তাই বিদায় বেলায় বারবার মন গেয়ে উঠছিল, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। এই সুন্দর ভিউ পয়েন্ট থেকে সামনের ভিউ দেখতে দেখতে আড্ডা, হাসি, মজা আর গানের মাধ্যমে শেষ করলাম আজকের গল্প। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। এভরি উইকেন্ড, এভরি স্যাটারডে ঠিক বিকেল 4:30 আমাদের নতুন একটা করে ভিডিও আসে, তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে, পরের শনিবার ঠিক বিকেল 4:30 সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।